আসসালামু আলাইকুম, আমি আলমগীর কবির। আজকে হচ্ছে আমরা জাবেদা শিখব। আমি এখানে কিছু লেনদেন তুলে রাখছি। এই লেনদেনগুলোর উপর বেসিস করে হচ্ছে আমরা জাবেদা শিখব। এছাড়াও ফার্স্ট ক্লাসে যে আমি হচ্ছে হিসাব সমীকরণের যে রুলসগুলো শিখাইছি সেটার উপর বেসিস করে আমরা এই জাবেদাগুলো মূলত সলভ করব। আর এই জাবেদাগুলোর মাধ্যমে আমরা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হিসাব সমীকরণ শিখব, কীভাবে হিসাব সমীকরণে লেনদেনগুলো বসানো যায় এবং হিসাব সমীকরণের দুই পাশটা সমান হয়, ইকুয়াল হয়। সো শুরু করি। প্রথমে আমরা খেয়াল করি যে এখানে বলছে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। সো আমি এর আগের ক্লাসে আমি দেখাইছি যে পণ্য ক্রয় করলে সবসময় ক্রয় হিসাব ডেবিট হয়, ক্রয়ের মাধ্যম ক্রেডিট হয়। এখানে বলছে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। তো এটা যাবেতে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, আমরা জানি ক্রয়ের মাধ্যম ক্রেডিট হয়। পণ্য ক্রয় ৫,০০০ টাকা। সো এই যে পণ্যটা ক্রয় করছে, এটা কোনো কিছুই বলা নাই, তার মানে এটা নগদে ক্রয় করছে। সো আমাদের নগদ টাকা চলে গেছে, তাহলে এখানে ক্রয়ের মাধ্যমটা কি? নগদ। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত হবে? ৫,০০০। আশা করি ১ নাম্বার জাবেদাটা সবাই বুঝতে পারছেন। ২ নাম্বারটা হচ্ছে তামিমের নিকট হতে পণ্য ক্রয় ২,০০০ টাকা। এখানে নাম উল্লেখ আছে। আমি জাবেদার রুলস যে আমার ক্লাসটা আছে, সেকেন্ড ক্লাস, ওই ক্লাসে আমি দেখাইছিলাম যে যদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কারো নাম উল্লেখ থাকে এবং নগদে কথাটি না থাকে, এখানে কিন্তু নগদে বলা নাই। সো তামিমের নিকট হতে ক্রয়, কারো নাম দেওয়া থাকলে এই লেনদেনটা হচ্ছে ধারে। তামিমের নিকট হতে পণ্য ক্রয় ২,০০০ টাকা। তো আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব অলওয়েজ ডেবিট হবে। সো এই ২ নাম্বারের জন্য আমরা কি বলতে পারি? ক্রয় হিসাব ডেবিট। অন্যদিকে এখানে ক্রয়ের মাধ্যমটা কি? ধারে। যেহেতু নাম দেওয়া আছে, আমরা জানি নাম থাকলে কি? ধারে ক্রয়। তাহলে ধারে ক্রয় মানে হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এছাড়াও ৩ নাম্বার লেনদেনটা দেখি আমরা। সেলিমের নিকট বিক্রয় ১০,০০০ টাকা। এখানে নাম দেওয়া আছে, এটাতেও কি নাম দেওয়া আছে? আগেরটার মতোই এটাতেও কি দেওয়া আছে? নাম দেওয়া আছে। নাম দেওয়া থাকলে আমরা কি জানি? লেনদেনটা হচ্ছে ধারে। এখানে বলছে সেলিমের নিকট বিক্রয় ১০,০০০ টাকা। সো আগের ক্লাসে আমি দেখাইছি যে বিক্রয় করলে আয় হয়, আয় সবসময় কী হয়? ক্রেডিট হয়। আর আয়ের মাধ্যম কী হবে? ডেবিট হবে। এখানে আয়ের মাধ্যম কি? ধারে। আমি ধারে কারো কাছে বিক্রি করছি, তার মানে তার কাছ থেকে আমি টাকা পাবো। সো এক্ষেত্রে যেহেতু বিক্রয় করছি, বিক্রয় তো আমার সবসময় ক্রেডিট হবে, বিক্রয় তো আমার এখানে ক্রেডিট হবেই, বরং আমি তার কাছে টাকা পাবো, সে হচ্ছে প্রাপ্য হিসাব, সে হচ্ছে ডেবিট। তাহলে এটার জন্য আমরা কি জাবেদা দিব? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? ১০,০০০ টাকা। এটা হচ্ছে ২,০০০ টাকা। ওকে, ৪ নাম্বারটা খেয়াল করি। বেতন প্রদান ৪,০০০ টাকা। তো বেতন প্রদান করছি, বেতন কি একটা খরচ না? আমরা শিখছিলাম ফার্স্ট ক্লাসে যে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় মূলধন ক্রেডিট। তো সম্পদ ব্যয় উত্তোলন কি হয়? ডেবিট হয়। তাহলে বেতন তো একটা ব্যয়, তাহলে ব্যয়টা আমাদের বাড়ছে, এই জন্য বেতন কী হবে? ডেবিট হবে। অন্যদিকে বেতনটা আমরা কী দিয়ে প্রদান করছি? নগদ টাকা দিয়ে। নগদ টাকা একটা সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়ে যায়। সো আমরা এটার জন্য কি লিখতে পারি? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো ফার্স্ট ক্লাসটি আবার দেখে আসতে পারেন যদি এগুলো জাবেদাগুলো বুঝতে সমস্যা হয়। ফার্স্ট ক্লাসটি আগে দেখেন, তারপর হচ্ছে এটা দেখেন। তারপরে দেখেন ৫ নম্বর বলছে সাপ্লাইস ক্রয় ৫,০০০ টাকা। সো সাপ্লাইস ক্রয় ৫,০০০ টাকা। সাপ্লাইস একটা সম্পদ। আমি সেকেন্ড ক্লাসে দেখাইছি যে কোনো সম্পদ যদি ক্রয় করা হয় সেক্ষেত্রে সম্পদের নামটাই ডেবিট হবে, এখানে ক্রয় হিসাব লেখা যাবে না। তো সম্পদের নামটাই লিখবো। কি লিখবো? সাপ্লাইস হিসাব ডেবিট। সো সাপ্লাইস আমার প্রতিষ্ঠানে আসছে, সাপ্লাইস একটা সম্পদ। সাপ্লাইসটা ক্রয় করছি কিসের মাধ্যমে? নগদ টাকা দিয়ে ক্রয় করছি। নগদান হিসাব একটা সম্পদ কমে গেছে, সো নগদান হিসাব কী হবে? ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট। কত টাকা হবে? ৫,০০০। ওকে, ৬ নাম্বারটা একটু খেয়াল করি। ভাড়া প্রদান ৮,০০০ টাকা। এই বেতনের মতোই ভাড়াও একটা কি? খরচ। সো ভাড়া প্রদান করলে আমাদের হচ্ছে খরচ বেড়ে যায়, এই জন্য ভাড়া হচ্ছে ডেবিট। আর ভাড়াটা আমরা কিসের মাধ্যমে প্রদান করি? নগদ টাকার মাধ্যমে প্রদান করি। তাহলে এটা যাবে, আমরা কি দিব? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ৮,০০০।
তারপরে খেয়াল করি পণ্য বিক্রয় 10,000 টাকা। এটাও ঠিক আগের মতোই সেকেন্ড ক্লাসে যে রুলসগুলো শিখাইছিলাম থার্ড ক্লাসে, যে পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট হয়, বিক্রয়ের মাধ্যম কি হয়, ডেবিট হয়। তো বিক্রয়ের মাধ্যম কি হবে, ডেবিট হবে। এখানে পণ্য বিক্রয় করছি 10,000 টাকা, কোনো কিছুই বলা নেই কিসের মাধ্যমে বিক্রি করছি, অবশ্যই নগদ টাকায় বিক্রি করছি। তাহলে নগদ টাকায় বিক্রি করলে আমার নগদ টাকা আসছে, নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় করছি, বিক্রয় হিসাবে একটা আয়, আয় কী হবে, ক্রেডিট হবে। আর আমরা হচ্ছে নর্মালি জানি যে বিক্রয় সবসময় কি হয়, ক্রেডিট হয়, আর বিক্রয়ের মাধ্যম কি হয়, ডেবিট হয়। এখানে বিক্রয় হচ্ছে আয় এবং বিক্রয়ের মাধ্যম কি, নগদান হিসাব। তো আমরা লিখতে পারি এটার জন্য যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা আছে এখানে, 10,000, 10,000, 10,000। এটা গেল আমাদের 7 নাম্বার। 8 নাম্বারটা একটু খেয়াল করি। আসবাবপত্র ক্রয় 80,000 টাকা। সো আসবাবপত্র কিনছে, আসবাবপত্র কি একটা সম্পদ, এখানে যেমন সাপ্লাইসটা যাবে দিচ্ছি ঠিক সেম। আসবাবপত্র ক্রয় 80,000 টাকা, আসবাবপত্র একটা সম্পদ। সো আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্রটা আসছে কিসের মাধ্যমে, নগদ টাকার মাধ্যমে। নগদ টাকা আমার চলে গেছে, নগদ টাকা নামক সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। নগদ নামক সম্পদটা কমে গেছে, এই জন্য নগদান কি, ক্রেডিট। আর আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাইছে, আসছে আমার প্রতিষ্ঠানে, এই জন্য আসবাবপত্র কী হবে, ডেবিট হবে। সো এটা যাবে আমরা কি দিব, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা আছে, 80,000। এরপরে 9 নম্বরটা আমরা খেয়াল করি। সাপ্লাইস হাতে আছে বা অব্যবহৃত আছে 2,000 টাকা। সো এটা একটু খেয়াল করি যে সাপ্লাইস হাতে আছে বা অব্যবহৃত আছে কত টাকা, 2,000 টাকা। একটু খেয়াল করি, এই যে 5 তারিখে আমরা একটা সাপ্লাইস ক্রয় করছিলাম, এটার সাথে রিলেটেড কিন্তু এটা। সাপ্লাইস যখন আমরা ক্রয় করছিলাম 5,000 টাকা, তখন যাবে ছিল সাপ্লাইস ডেবিট, নগদান ক্রেডিট। এখন বলছে সাপ্লাইস হাতে আছে কত টাকা, 2,000 টাকা। তার মানে আমরা বুঝতেছি যে সাপ্লাইস কতটুকু ব্যবহার করা হয়ে গেছে, 3,000 টাকা সাপ্লাইস ব্যবহার করা হয়ে গেছে। যে 3,000 টাকা সাপ্লাইস ব্যবহার করা হয়েছে, সেই 3,000 টাকার সাপ্লাইসের জন্য, সাপ্লাইস খরচের জন্য আমাদের জাবেদা দিতে হবে। অবশ্যই সেটা আমাদের সাপ্লাইস থেকে কমে যাবে, নগদ থেকে কিন্তু কমবে না। কারণ আমরা তো সাপ্লাইসটা এনে রাখছিলাম, দেন সাপ্লাইস থেকে আমাদের খরচ হয়ে গেছে। তাহলে আমরা কি জাবেদা দিব, সাপ্লাইস খরচ ডেবিট। আর যেহেতু সম্পদ থেকে খরচ হয়ে গেছে, তাহলে সাপ্লাইসটা কী হয়ে যাবে, ক্রেডিট। আমরা জানি কোনো সম্পদ যদি আমাদের কমে যায়, সেই সম্পদটা কী হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। আর যেহেতু সাপ্লাইস নামক খরচ বাড়ছে, এই জন্য হবে কি, সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। 3,000 টাকা হবে। এখানে একটু কেয়ারফুল থাকবো সবাই, যে এখানে বলছে যে সাপ্লাইস হাতে আছে কত, 2,000 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে যে সাপ্লাইস খরচ হয়েছে কত টাকা, 3,000 টাকা। এখানে 2,000 টাকার জন্য জাবেদা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা হচ্ছে শুরুতে জাবেদা দিয়েছি সাপ্লাইস আছে কত, 5,000 টাকা ছিল, 5,000 টাকার জন্য আমরা জাবেদা দিয়েছি। তাহলে আবার তো আমাদের 2,000 টাকা দেখানোর দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এখানে যে সাপ্লাইস ছিল আগে 5,000, এখন আছে 2,000। তাহলে এই লেনদেনে আসার পর আমাদের সাপ্লাইস খরচ হয়েছে কতটুকু, সাপ্লাইস থেকে ততটুকু আমরা ক্রেডিট করে দিলাম। তাহলে সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। সাপ্লাইস ডেবিট ছিল, সাপ্লাইসটা হচ্ছে আমাদের ক্রেডিট হয়ে গেল। এটা একটা ইম্পর্টেন্ট আইটেম, ইম্পর্টেন্ট লেনদেন আমরা বলতে পারি। ওকে, তমালের নিকট হতে নগদে ক্রয়। এখানে খেয়াল করি নাম আছে, আমি শিখাইছিলাম যে নাম থাকলে ধারে ক্রয় বা ধারে বিক্রয়, কিন্তু এখানে তমালের নিকট হতে নগদে বলা আছে, তখন আর নাম কার্যকর না, কারণ এটা বলেই দিছে নগদে, এটা ধারে হবে না। সো নগদে ক্রয় করছে, তাহলে ক্রয় করলে আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা কত হবে, 8,000। ডেবিট ক্রেডিটে 8,000 করে টাকা হবে। তারপরে দেখি সেবা প্রদান করছে 30,000 টাকা, যার মধ্যে নগদ প্রাপ্তি 10,000 টাকা। সো কোনো ব্যক্তি সেবা প্রদান করছে বা আমরা সেবা প্রদান করছি 30,000 টাকা, তার মধ্যে নগদে পাইছি আমরা কত, 10,000 টাকা। তো সেবা দিছি, সেবা একটা আয়, আয় যত বাড়ে তত কী হয়, ক্রেডিট হয়। আয়ের মাধ্যম কী হয়, ডেবিট হয়। এখানে আয়ের মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি নগদে পাইছি, আর কিছু অংশ এখনও পাইনি, প্রাপ্য হিসাব, কিছু অংশ এখনও পাইনি, পাবো। তাহলে যদি কারো কাছে আমি পাই, সেটা হচ্ছে প্রাপ্য হিসাব, সে হচ্ছে সম্পদ আমার। তাহলে এটার জন্য আমি কি জাবেদা দিব, প্রথমে হচ্ছে নগদ টাকা পাইছি, নগদান ডেবিট, কিছু টাকা পাইনি, এটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব, টাকা পাবো তার কাছে। এবং সেবা হিসাব, সেবা হিসাব ক্রেডিট কত আমার, 30,000 টাকা, নগদে পাইছি আমি 10,000 টাকা, আর প্রাপ্য হিসাব পাবো কত, 20,000 টাকা। কারণ হচ্ছে যে সেবায় আমার 30,000 টাকা, এর মধ্যে আমি
নগদে পাইছি 10,000 টাকা, বাকি টাকা এখনো পাইনি প্রাপ্য হিসাব। তাহলে এই যে ডেবিট দুইটা 10 আর 20 30,000, ক্রেডিট হলো আমাদের 30,000। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন যে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। অথবা এখানে আমরা আরেকভাবে বলতে পারি যে সেবা প্রদান করলে তো আয় হয়, আয় সবসময় কি হয়, ক্রেডিট হয়। তাহলে সেবা হিসাব ক্রেডিট, আর সেবার মাধ্যম কি কি আছে এখানে, নগদ এবং হচ্ছে প্রাপ্য হিসাব। কারণ আমরা কিছু অংশ নগদে পাইছি, কিছু অংশ এখনও পাইনি। 30,000 টাকা সেবা প্রদান করে অনলি 10,000 টাকা হাতে পাইছি, বাকি 20,000 টাকা এখনও দেয়নি, 20,000 টাকা এখনও প্রাপ্য হিসাব। তাহলে এটার জন্য আমরা কি জাবেদা দিব, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। তো আশা করি জাবেদাগুলো সবাই বুঝতে পারছেন মোটামুটি। আর জাবেদাগুলো যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে পূর্বের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো একটু ঘুরে আসবো, সেই ক্লাসগুলো একটু করবেন। আশা করি জাবেদাতে আর সমস্যা থাকবে না। জাবেদা ভালো পারলে হচ্ছে সমীকরণ ভালো পারবেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখব যে সমীকরণে কিভাবে লেনদেনগুলো বসাইতে হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।